দর্শক, একবার ভাবুন তো, আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য হাসপাতালের অপারেশন থিয়েটারে, সেখানে অস্ত্রোপচারে যদি অচেতন করতে ব্যবহার হয় ভেজাল ওষুধ, আর সে ওষুধে সুস্থ হওয়ার পরিবর্তে জীবনটাই সংকটাপন্ন হয়, নিভে যায় জীবন প্রদীপ, তা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? জীবন বাঁচাতেই হাসপাতালে এসে যদি অকাল মৃত্যু, সুন্নত খতনা বা কানের অপারেশন করাতে গিয়ে যদি প্রাণ যায় শিশুর, তবে এ দায় কার? অস্ত্রোপচারের নামে আসলে কি ঘটছে এখানে? দায়ী কি চিকিৎসক নাকি ওষুধের হেরফের? কেন, কিভাবে সাধারণ জনগণের মৌলিক চাহিদার নির্ভরযোগ্য এই সেবা প্রশ্নবিদ্ধ হচ্ছে? আর এ সংকট সমাধানে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তরই বা কি করছে, সেটি জানাতে চাই এবারের অনুসন্ধান ও সমাধানে। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির আহমেদ। আর কতগুলি বাচ্চা এভাবে লাশ হলে আপনারা সবাই একটা সমাধান করবেন। বাচ্চা মারা গেছে, এর থেকে কষ্ট আর কিছু হতে পারে। অ্যানেস্থেসিয়া করার পরেই রোগী হার্ট স্ট্রোক করছে। যখন আপনি পুরো টেস্ট করে নিলেন, স্ট্রোক তো হওয়ার কথা না। এই তিনটার ভিতরে যে কোনো একটা সমন্বয়ের অভাব হলে আপনি দুর্ঘটনা। আনঅথরাইজড সোর্সের হ্যালোথেন গেল কিভাবে? মৃত্যু করে যদি তাই বলেন, তাহলে দায়টা আমি নিতে রাজি। দর্শক, নিশ্চয়ই মনে আছে শিশু আয়ানের কথা। বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে গেল 31 ডিসেম্বর খতনা করানো হয় 5 বছরের শিশু আয়ানের। অপারেশনের সময় তাকে দেয়া হয় জেনারেল বা ফুল অ্যানেস্থেসিয়া, অর্থাৎ পুরোপুরি সংজ্ঞাহীন করা হয় তাকে। কিন্তু অপারেশনের কয়েক ঘন্টা পরও সংজ্ঞা ফেরেনি শিশুটির। তাই তাকে পাঠানো হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। সেখানে 7 দিন লাইফ সাপোর্টে থাকার পর 8 জানুয়ারি মাঝরাতে মারা যায় শিশু আয়ান। এরপর হাসপাতালের অব্যবস্থাপনায় সন্তানের মৃত্যুর অভিযোগ এনে মামলা করেন আয়ানের বাবা শামীম আহমেদ। ইউনাইটেড মেডিকেল কলেজে শুধুমাত্র খাতনা করছে, খাতনা করার জটিলতার পরে তারা নিয়ে গেছে ইউনাইটেড হসপিটালে এবং আমার ছেলে মৃত্যুবরণ করছে ইউনাইটেড হসপিটালে। তাহলে কিভাবে ডেট অফ অকারেন্স প্লেস আপনার ইউনাইটেড হাসপাতাল হয় না? এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সুন্নতে খতনা করাতে গিয়ে খালি হয় আরও এক মায়ের বুক, যেন ইউনাইটেড হাসপাতালের ঘটনারই পুনরাবৃত্তি। মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ সেন্টার। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্র আহনাফ তাহমিন আইহামের। স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে শরীরের সামান্য অংশ অচেতন করার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে পুরোপুরি অচেতন করে ফেলা হয়। এরপর আর আইহামের সংজ্ঞা ফেরেনি। অ্যাড্রিন ইঞ্জেকশন একটার পর একটা পুশ করতেছে, আর দেখাচ্ছে যে ছেলে জীবিত, যে পালস আছে 100 দেখাচ্ছে, 100 দেখাচ্ছে, 45 দেখায়, 20 দেখায়, 15 দেখায়। আমার তো সরকারের কাছে সবার কাছে প্রশ্ন, আর কতগুলি বাচ্চা এভাবে লাশ হলে আপনারা সবাই একটা সমাধান করবেন। সন্তানের মৃত্যুর জন্য চিকিৎসক মুক্তাদি সহ হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছে পরিবার। আরও ইলিগাল অ্যান্ড আনঅথরাইজড ক্লিনিক্স মানুষের হেলথের জন্য কতটুকু রিস্কফুল, এটা যদি অন্য আয়ান বা অন্য আয়ান না হয়। সুন্নতে খতনা করাতে গিয়ে নিষ্পাপ 2 শিশুর এমন করুণ মৃত্যু সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। দর্শক, এমন আরও কয়েকটি ঘটনা সম্পর্কে জানাতে চাই আপনাদের। হাসপাতালের বেডে হাস্যোজ্জ্বল এই মানুষটি মোহাম্মদ শামীম, আর ছবিটি তোলা হয়েছিল গত 31 মার্চ। ছবি তোলার ঘণ্টাখানিক পরই ছিল শামীমের পায়ের অপারেশন। তাই সবার কাছ থেকে দোয়া নিয়ে অপারেশন থিয়েটারে যান শামীম। কিন্তু এ যাওয়াই যে শামীমকে পরপারে নিয়ে যাবে তা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। 28 মার্চ সড়ক দুর্ঘটনায় হাতে এবং পায়ে আঘাত পান শামীম। প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে পায়ে ফ্র্যাকচার অংশে জরুরি ভিত্তিতে অপারেশন করতে বলেন চিকিৎসকরা। তাদের পরামর্শেই রোগীকে নেওয়া হয়
লালমাটিয়ার ইস্টার্ন কেয়ার হাসপাতালে। পূর্ব নির্ধারিত সময়ের আগে বিভিন্ন টেস্টের ফলাফল দেখে তার অপারেশন শুরু করেন চিকিৎসকরা। কিন্তু অপারেশন শুরুর পরপরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে শামীমের। তাকে নেওয়া হয় আইসিইউতে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামীমের। এখানে অবশ্যই একটা নেগলিজেন্স ছিল। উনি বলছে যে ভাই আমরা যখন এনেস্থেশিয়া করি, এনেস্থেশিয়া করার পরেই রোগী হার্ট স্ট্রোক করছে। ওনারা বলতেছে কি একটা স্টকের কথা বলতেছে, কিন্তু আসলে যখন আপনি পুরো টেস্ট করে নিলেন স্টক তো হওয়ার কথা না। ইস্টার্ন কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। উল্টো ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করেন হাসপাতালের ম্যানেজার। কোথাও পালাবো না। আপনি পালাচ্ছেন, আপনি আমাদের দিকে পালাচ্ছেন। আমি আগে স্যারের সাথে কথা বলি। স্যারের সাথে আমি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আসছি। আমি কথা বলতে। দর্শক, এ তো গেল পায়ের অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর ঘটনা। এবার আপনাদের জানাতে চাই একটি অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের খবর, যেখানে অপারেশন শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে 12 বছরের এক নিষ্পাপ শিশু। চলতি বছরের 18 মার্চ বাবার সঙ্গে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আদ্দিন হাসপাতালে আসে তাসনিয়া। টেস্টে ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। চিকিৎসক দ্রুতই অপারেশনের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে পরদিনই আবার মায়ের সঙ্গে হাসপাতালে আসে তাসনিয়া। নিজ পায়ে হেঁটেই অপারেশন থিয়েটারে যায় 12 বছরের তাসনিয়া। তবে অপারেশন থিয়েটার থেকে তাকে ফিরতে হয়েছে নিথর দেহে। আদরের সন্তানের হঠাৎ এভাবে চলে যাওয়ার পেছনে ভুল চিকিৎসা ও চিকিৎসকদের গাফিলতিকেই দায়ী করেছেন স্বজন এবং পরিবার। বিপরীতে কেরানীগঞ্জের বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। গেল বছরের 9 ডিসেম্বর, চলতি বছরের 10 এবং 30 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 3 শিশুর কানে অপারেশন করা হয়। ককলিয়ার ইমপ্ল্যান্ট নামের একটি যন্ত্র কানে বসানোর সময় প্রতিটি শিশুকেই অচেতন করতে ব্যবহার করা হয় অ্যানেস্থেশিয়া। কিন্তু পরবর্তীতে মৃত্যু হয় অপারেশন করা সেই 3 শিশুর। এতে হতবাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের অ্যানেস্থেশিয়ার ওষুধ নিয়ে সন্দেহ হলে তা পরীক্ষার জন্য পাঠানো হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM-এ। কোথায় সমস্যা? কেন এভাবে নিষ্পাপ শিশুদের মৃত্যু হচ্ছে? চিন্তায় পুরো চিকিৎসক সমাজ। আপনাদের জানাতে চাই BRICM-এর প্রতিবেদনের ভয়ঙ্কর তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবেদনের পর BRICM-এর পরীক্ষায় পাওয়া যায় অবাক করা তথ্য। হাসপাতালে কানের অপারেশনের সময় অচেতন করতে 3 শিশুকে দেয়া হয়েছিল অ্যানেস্থেশিয়ার ওষুধ হ্যালোথেন। কিন্তু এই ওষুধে হ্যালোথেনের উপাদানে ছিল না, অর্থাৎ ব্যবহার করা ওষুধটিতে ভেজাল ছিল। আর এই হ্যালোথিনে অপ্রয়োজনীয় নানা ধরনের রাসায়নিক উপাদানেরও উপস্থিতি ছিল, যা কোনোভাবেই অ্যানেস্থেশিয়ার অচেতনকারী এই ওষুধে থাকার কথা নয়। যেহেতু অ্যানেস্থেশিয়ার ত্রুটির কারণে 3 শিশুর মৃত্যু, তাই টিম অনুসন্ধান যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেশিয়া বিভাগে। বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার দেবব্রত বণিক। তার কাছে প্রশ্ন ছিল অ্যানেস্থেশিয়ার ভেজাল নিয়ে। 1 বছর ধরে আমাদের এখানে বন্ধ, আমরা হ্যালোথেন ব্যবহার করি, কিন্তু আমাদের একটা অপারেশন থিয়েটারে হ্যালোথেন ব্যবহার করা হতো, সেটা রুগীরা কিনে নিয়ে আসতো। ওপেন মার্কেটে যে হ্যালোথেনটা আনছে আমাদের একটু সন্দেহ হলো, বোতলের গেট আপ দেখা, দেখা, একটু প্রিন্ট দেখা, তো আমাদের সন্দেহ হলো যেটা, তখন আমরা এটাকে ইয়েতে পাঠাবো, সায়েন্স ল্যাবে পরীক্ষা করতে পাঠাবো। পরে ওরা বললো যে না, এটার মধ্যে কোনো হ্যালোথেন নাই। এই ধরনের প্রোডাক্ট কিন্তু আসলে ইট ইজ অ্যাবসলিউটলি ইনস্টিটিউশন সাপ্লাই। এখানে পেশেন্টকে কিনে নিয়ে আসা এটার সুযোগ আমার জানা মতে একেবারেই নেই। BRICM-এর পরীক্ষার প্রতিবেদন নিয়ে আমরা ছুটে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের বর্তমান চেয়ারম্যানের কাছে। তিনি নিশ্চিতভাবে বললেন ওষুধে ভেজাল মেশানো হয়েছে। 81টা কম্পাউন্ডের
রিপোর্ট দেখা যাচ্ছে, আরেকটা রিপোর্টে প্রায় 9 ধরনের কম্পাউন্ড আছে, কিন্তু হ্যালোথেনই নাই। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আপনি যদি সেভোফ্লোরিন বা আইসোফ্লোরিন কিনেন 1000 টাকা, মানে 15,000 বা 10,000 এরকম, আর এটা আপনি যদি মার্কেটে 4,000 3,000 টাকায় পেয়ে যান, তাহলে তো স্মাগলিং হবেই। লেবেল ঠিক রেখেছেন, ভেতরে আরও অন্যান্য জিনিস মিক্সিং করেছেন। যে বোতলটা ব্যবহার করেছেন, কন্টামিনেশন মানে কি বলা যায়, প্রিভেন্ট করা হয় না। এখন এই বোতলের মধ্যে যদি আপনি আরও কোনো রিয়েজেন্ট ভরেন, নানা ধরনের রিয়েজেন্ট মিক্সিং হয়ে যেতে পারে। আমার ধারণা এখানে এই ঝামেলাটা থাকতে পারে, না হলে এতগুলো উপাদান কিভাবে আসবে। বললেন 1956 সাল থেকে হ্যালোথিনের ব্যবহার শুরু। এটির দাম কম হওয়ায় অস্ত্রোপচারে খরচও কম হতো। তবে সময়ের প্রয়োজনে এর পরিবর্তন হতেই পারে। এইখানে আমাদের ব্যর্থতা। সেভাবে যখনই এসিআই এটা বানাতে পারলো না, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যখন এটাকে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপণ করলেন, সাথে সাথে এর যে চেইন, সাপ্লাই চেইন, এই ম্যানেজমেন্টে নজরদারি বাড়ানো দরকার ছিল। দর্শক, কথার সূত্র ধরেই বোঝা গেল হ্যালোথিনে ভেজাল ছিল, কিন্তু এই ভেজাল মেশালো কারা? আর এই ওষুধ তো সরাসরি হাসপাতাল এবং ক্লিনিকে পৌঁছে যাওয়ার কথা। তাহলে বিএসএমএমইউতে কিভাবে এই ভেজাল ওষুধ কোথা থেকে এলো? এর মানে কি সাপ্লাই চেনে কোনো ত্রুটি রয়েছে? দোষটা কি তাহলে হ্যালোথিনের নাকি সাপ্লাই চেইনে? আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজতে নাম পরিচয় গোপন রাখার শর্তে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলি। তাদের কথা অপেক্ষাকৃত কম মূল্যের কারণে এই হ্যালোথিন দিয়েই এতদিন তারা বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করেছেন, কিন্তু হঠাৎ করেই এতে ভেজাল মেশানো হয়েছে। কারা মিশিয়েছে এটা খুঁজে বের করা দরকার। ভেজাল ঢুকে যাওয়াতে এটাতে যেটা হচ্ছে, অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে পেশেন্টের ভীষণ রকম সাইড এফেক্ট করবো না, সরাসরি জটিলতায় করে এবং শ্বাসের একটু ঝুঁকি আছে, 25 টাকার লস হবে। এখন যদি বন্ধ হয়ে যায়, এগুলি আছে, এগুলি তো ওদেরকে চালাতে হবে। না চালায় যদি এটা বন্ধ করতে দেয়, তাহলে ওদের 25 টাকার লস। এই লস সরা নিতে চাচ্ছে না, এই জন্য হচ্ছে গোপনে হোক আর যেভাবেই হোক চালাচ্ছে। মালিক পক্ষ যদি রাজি না হয়, এটা আসলে ডাক্তার বা আইন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দায়িত্ব। কেমনে পাওয়া যাচ্ছে? পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কাঁচামাল হিসেবে হ্যালোথিন আমদানি করা দেশের একমাত্র ওষুধ কোম্পানি এসিআই। প্রতিষ্ঠানটি 200 ml এর কাচের বোতলে এসিআই এর মোড়কে হ্যালোথিনকেই হ্যালোসিন নামে বাজারজাত করত, যা বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে দেয়া হতো। কিন্তু গত বছরের 15 জুন কাঁচামালের ঘাটতি থাকায় উৎপাদন বন্ধ করে দেয় এসিআই। সে সময় হ্যালোথিনের সংকটের কথাও জানায় প্রতিষ্ঠানটি। আফটার দিস পিরিয়ড অফ টাইম আমরা আসলে আর এটা কন্টিনিউ করতে পারছি না। এ বিষয়ে 2023 সালের 28 জুলাই বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট দেশে হ্যালোথিনের অপর্যাপ্ততার কথা চিঠি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে জানায়। সে সময় বিকল্প প্রস্তাবও দেয়া হয়েছিল সোসাইটির পক্ষ থেকে। তবে এত মৃত্যুর পর স্বাস্থ্য অধিদপ্তরের টনক নড়ে মার্চের 27 তারিখ। সিদ্ধান্ত হয় অ্যানেস্থেসিয়ার ওষুধ হিসেবে আইসোফ্লোরেন বা সেভোফ্লোরেন ব্যবহার করার। চিকিৎসকরা বলছেন হ্যালোথিন এবং আইসোফ্লোরেন ও সেভোফ্লোরেন একই ওষুধ, তবে হ্যালোথিনের দাম একটু কম বলে ওষুধটি ব্যবহার বেশি করা হতো। আর বাজারে এসিআই যে চালানটি তৈরি করেছিল সেটিও এখনো শেষ হয়নি। তাই স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণার পর সংকট তৈরি হয় হ্যালোথিনের। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি এতে ভেজাল মিশিয়ে বাজারজাত করতে থাকে, আর সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সাপ্লাই চেনের কোনো না কোনো অংশে ত্রুটি রয়েছে, যার মাসুল দিতে হয়েছে অনেকগুলো প্রাণহানির মাধ্যমে। আমাদের গন্তব্য ওষুধ প্রতিষ্ঠান এসিআই এর তেজগাঁয়ের প্রতিষ্ঠানটির কার্যালয়ে। কথা হয় একজন কর্মকর্তার সঙ্গে। একমাত্র সাপ্লায়ার আমরা ছিলাম, তো তার মানে এখন যদি অল্টারনেট কোনো প্রোডাক্ট পাওয়া যায়, যেহেতু আমরা আসলে মার্কেটে আর সাপ্লাই করছি না, তো এটা ধরেই নেওয়া যায় যে এটা ট্রাস্টেড সোর্স না। যেহেতু গভর্নমেন্ট লেভেলে পারচেসড হয়, ওনাদেরকেও আমরা অ্যাওয়্যার করেছি। কিন্তু এটা আসলে ফার্মেসিতে যেহেতু আমরা সরাসরি এই প্রোডাক্টটা সেল হয় না, ফার্মেসিতেও আসলে এটা আসলে বলার আসলে আমাদের কাছে মনে হয়নি যে এটা আসলে ওনাদেরকে জানানোর কোনো বিষয়। দর্শক, তাহলে এই অচেতন করার ওষুধ নিয়ে আসলে হচ্ছেটা কি? যেখানে মৃত্যুর ঘটনাগুলো নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কপালে
এখনো চিন্তার ভাঁজ। সেখানে সংশ্লিষ্ট দপ্তরগুলোই বা কি করছে? অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ অনুসন্ধান সমাধানে। এবার আমরা মুখোমুখি হতে চাই ওষুধ প্রশাসন এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর। জটিল রোগ ছাড়াও ছোটখাটো অপারেশনে চলতি বছরেই রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা প্রশ্নবিদ্ধ করেছে দেশের স্বাস্থ্যসেবা খাতকে। এসব মৃত্যুর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানেস্থেসিওলজিস্ট ও চিকিৎসকরা অচেতন করার ওষুধকে দায়ী করেছেন। চিকিৎসকদের এমন দাবির পর স্বাস্থ্য অধিদপ্তর ৩১ মার্চ এক চিঠিতে দেশের সকল হাসপাতালে হ্যালোথিন ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। আমরা মিটিং করে মন্ত্রণালয়ে একটা পরিপত্র জারি করছি যে এটা ব্যবহার করা যাবে না। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। তিনি দায় এড়িয়ে জানান, হাসপাতালগুলোতে হ্যালোথিন অথবা হ্যালোসিন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা তদারকির দায়িত্ব মূলত ওষুধ প্রশাসন অধিদপ্তরের। নিষিদ্ধ ওষুধ মার্কেটে পাওয়া যায় তার দায়িত্ব কিন্তু আমাদের না, এটা ডিজিডিএ তাদের দায়িত্ব যে তারা মার্কেট নিষিদ্ধ করার পরও কেন ওষুধটা পাওয়া গেল। ওষুধ সম্পর্কিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রধান দায়িত্ব পালন করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালকের সাথে যোগাযোগ করে অনুসন্ধান টিম। তবে তার সাড়া না পেয়ে আমরা দ্বারস্থ হই প্রতিষ্ঠানের পরিচালকের কাছে। তিনি জানান, বিএসএমএমইউ বা অ্যানেস্থেসিওলজিস্টরা ভেজাল ওষুধের যে দাবি করছেন তা তারা ফার্মেসিগুলোতে পাননি, এমনকি অনিবন্ধিত হ্যালোথেনও কোথাও পাওয়া যায়নি। তাহলে হাসপাতালে যে হ্যালোথেন ব্যবহার হয়েছে সেগুলো কোথা থেকে এসেছে আর কারাই বা সেগুলো সরবরাহ করেছে? এর দায় কি কোনোভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে? ওষুধ প্রশাসন অধিদপ্তর রেগুলেশনটাকে ইমপ্লিমেন্ট করে, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট ইমপ্লিমেন্ট করে, কমপ্লাই করে। সঙ্গে যারা স্টেক হোল্ডার আছেন তাদেরও দায়িত্ব আছে এবং তারাই মূল কাজটা তাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। যারা স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা সঙ্গে নিয়োজিত আছেন, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, সবারই কিছু দায়িত্ব আছে সবার। যদি কারণ হসপিটালেও কিছু ওষুধের স্টোর আছে, সেখানে ওষুধ সংরক্ষিত থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে সমন্বিতভাবে কাজটা করলে আমরা ভালো ফলাফল পাব। দর্শক, আসলেই তো সত্য, চেতনানাশক এই ওষুধগুলো একটি নির্দিষ্ট মাধ্যমে বা পন্থায় সরাসরি হাসপাতালে পৌঁছে যাওয়ার কথা। তাহলে ভেজাল ওষুধ কিভাবে হাসপাতালে এলো? এবার আপনাদের জানাতে চাই, বাজারে কি এখনো হ্যালোথেন পাওয়া যাচ্ছে? আর যদি পাওয়াই যায় তাহলে সেটা কিভাবে? কাঁচামাল সংকটের কারণে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে হ্যালোসিনের উৎপাদন বন্ধ রেখেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই। তবে চিকিৎসক ও সংশ্লিষ্ট অনেকেরই দাবি, বাজারে বিকল্প অচেতনকারী যে ওষুধ পাওয়া যাচ্ছে তার দাম তুলনামূলক বেশি ও এর সংকট থাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে দেশে হ্যালোথেন নিয়ে আসছেন, যেগুলো মূলত ভেজাল। এগুলো অনেক সময় ফার্মেসিতে পাওয়া যায়। এখান থেকেই অনেক সময় হাসপাতালে ব্যবহার হতে পারে এই হ্যালোথেন। কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই হ্যালোসিনকে একটি নির্দিষ্ট সাপ্লাই চেনের মাধ্যমে সরাসরি হাসপাতালগুলোতে সরবরাহ করে থাকে। লোকাল ফার্মেসিতে এগুলো পাওয়ার কথা নয়। এবার হ্যালোসিনের সন্ধানে অনুসন্ধান টিম নগরীর বিভিন্ন এলাকার ফার্মেসিতে যায়। এর মধ্যে রাজধানীর আগারগাঁও এলাকার ফার্মেসি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এলাকার ফার্মেসি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের এলাকাও রয়েছে। বেশ কিছু দোকানে অনুসন্ধানকালে আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকান বিক্রেতারা। এক বিক্রেতা জিজ্ঞেস করে বসেন, আপনি এই ওষুধ দিয়ে কি করবেন? লাগবে, দরকার আছে।
ভিতর করার এ সময় চাংখারপুল এলাকার একটি ফার্মেসিতে পাওয়া যায় এসিআইয়ের হ্যালোসিন। বিক্রেতা কিছুটা বিব্রত হলেও আমরা অ্যানেস্থেশিয়ার ওষুধটি কিনতে পারি। প্রায় 1500 টাকার ওষুধটি কিনতে হয় 4500 টাকার বিনিময়ে, আর এজন্য কোনো মানি রিসিট দিতে চান না বিক্রেতা। দর্শক, বন্ধ হয়ে যাওয়া এই ওষুধ কিভাবে এখনো বাজারে? আমাদের পরিকল্পনা ছিল গোয়েন্দাদের মাধ্যমে ওষুধ বিক্রেতাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা। সেই সূত্র ধরেই হ্যালোথিনের গুদামজাতকারীকে খুঁজে বের করা, মূল ঠিকানায় যাওয়া, সরবরাহকারীকেও খুঁজে বের করা। কিন্তু আমাদের সে আশায় গুড়ে বালি। আমরা এই বিষয় নিয়ে কথা বলি স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। এর পরপরই স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্তে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে অভিযানের নির্দেশনা দেন। র্যাব 3-এর সহায়তায় চাংখারপুলের সেই ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আমাদের তথ্যের সত্যতা যাচাইয়ে অভিযানের আগের রাতে একই ওষুধ হ্যালোসিন কেনা হয় সেই ফার্মেসি থেকে। পরদিন সকালে বিক্রেতাকে গ্রেপ্তার করে র্যাব। এরপরই ওষুধ প্রশাসন অধিদপ্তর অভিযান শেষ করে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়। কিন্তু মূল বাজারজাতকারী বা গোডাউন পর্যন্ত পৌঁছানোর আমাদের চেষ্টা এই অভিযানের কারণে ভেস্তে যায়। আমি এই অভিযান চালাবো, কারণ এটা আমার কাছে খুবই পেইনফুল। আমি কয়েকটা দুর্ঘটনা ঘটছে যেটার কারণ পাওয়া গেছে যে অ্যানেস্থেশিয়ার ড্রাগের জন্য। সুতরাং এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা কিংবা কারো জীবন এভাবে চলে যাবে। বিক্রেতাকে গ্রেপ্তার ও জরিমানা করা হলেও কোথা থেকে এই হ্যালোসিন এসেছে সে তথ্য জানার ব্যাপারে যেন খুব একটা আগ্রহ নেই কর্তৃপক্ষের। 1.5 মাস হবে, 1.5 মাস আগে আমরা মিটিং করে মন্ত্রণালয়ে একটা পরিপত্র জারি করছি যে এটা ব্যবহার করা যাবে না, এটা একদম নিষিদ্ধ। কিন্তু তারপরেও এটা বাজারে বিক্রি হচ্ছে। সুতরাং যে বিক্রি করছে সেও যেরকম দোষী, আমার যে চিকিৎসক ভাই কিংবা অ্যানেস্থেটিস্ট ব্যবহার করছেন সেও দোষী। সুতরাং আমার স্পষ্ট মেসেজ হচ্ছে এটা যাকে যেখানেই পাবো, সে হাসপাতালে পাবো, যে চিকিৎসকে পাবো তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। তাদের কাছে প্রশ্ন ছিল, ভেজাল অ্যানেস্থেশিয়ার কারণে যেসব মৃত্যু হয়েছে এর দায় তাহলে কার? এখানে কারো কোনো গাফিলতি ছিল কিনা? যারা মরে গেছে তাদের জন্য আমরা সত্যি দুঃখিত। তাদের তো আমরা ফিরে দিতে পারবো না। আমি তাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী। মৃত্যুগুলোর দায়, মৃত্যুগুলো যদি আপনি দায় বলেন তাহলে দায়টা আমি নিতে রাজি। আমাদের ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় যাওয়া সম্ভব না, কিন্তু ঘটনাগুলি ঘটে গেছে বলে দায়টা আমি নিতে রাজি। আমরা তো বাচ্চাদেরকে ফিরে দিতে পারবো না, এটা আসলে আমাদের কাছেই কষ্ট লাগে। তবে এটা বলে দিই যে হ্যালোথেন আমরা ইউজ করেছি, আর হ্যালোথেন ইউজ করলে যে একেবারে মরে যায় তা না, হয়তো হ্যালোথেনটা ভেজাল ছিল, এই কারণেই ঘটনাটা ঘটেছে। অনুসন্ধানে আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি বিকল্প যেসব ওষুধ ব্যবহার হবে সেসব ওষুধ ব্যবহারের জন্য যেসব মেশিন বা ভেপোরাইজার লাগে সে বিষয়েও হাসপাতালগুলোতে দেয়া হয়নি তেমন কোনো নির্দেশনা। কিছু প্রাণহানির পর সবাই নড়েচড়ে বসলেও প্রশ্ন হচ্ছে, ভেজাল হ্যালোথিন কোন পথে বা কার মাধ্যমে হাসপাতালগুলোতে পৌঁছলো, আর এ ব্যাপারে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি শস্যের মধ্যেই রয়ে গেল ভূত? দর্শক, অনুসন্ধানে আমরা পেয়েছি স্পর্শকাতর এই ওষুধ নিয়ে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। নেই কোনো বিচার। সরকার প্রধান সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তাদের সদিচ্ছা থাকার পরও সমন্বয়হীনতার কারণে ঝরে গেল নিরীহ কিছু তাজা প্রাণ। চিকিৎসা সেবার নামে এভাবেই কি সাধারণ মানুষের জীবন ঝরে যাবে? এ প্রশ্ন রেখে শেষ করছি এবারের অনুসন্ধান ও সমাধান। দর্শক, স্ক্রিনে দেখানো এই ঠিকানায় যে কোনো অনিয়ম, দুর্নীতি ও দুর্নীতিবাজদের তথ্য আমাদের জানান। আমরা এসব বিষয়ের অনুসন্ধান করতে চাই। বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।